নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন প্রভাকর গৌরীকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার মা বাবার কথা মনে নেই তাই না? এরপর গৌরী বলে, না আমার কিছু মনে নেই, আর কিছু মনে করতে পারছি না, শুধু একটা অ্যাক্সিডেন্ট চোখে ভাসে। আচ্ছা আপনি তো গোয়েন্দা, আপনি কি আমার মা বাবাকে খুঁজে দিতে পারবেন না? আপনি কি পারেন না আমার বাড়ি কোথায় ছিল সেটা বার করতে? আমার পরিবারে কে কে ছিল সেটা কি আপনি পারবেন? বলুন না। পর প্রভাকর মনে মনে এটাই বলে, আমি যে তোর পুরো অতীতটুকু জানি রে মা। আমি তো চাইছি তোর মহেশমতির কোলে তোকে ফিরিয়ে দিতে, তোর পুরো পরিচয়টা তোকে ফিরিয়ে দিতে। আমি তো তোকে সব সত্যিটাও বলতে পারছি না, আর এটা না বলতে পারায় আমার বুকের মধ্যে যে কতটা যন্ত্রণা হচ্ছে সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। তো এখনো তো সেই সঠিক সময়টা আসেনি। পর প্রভাকর গৌরীকে বলে, দেখুন আপনার অতীতটা তো আপনাকেই খুঁজে বার করতে হবে, আমি শুধু আপনাকে সাহায্যটুকু করতে পারবো। তখন গৌরী বলে, আপনি আমাকে সাহায্য করতে পারবেন? কিভাবে আপনি আমাকে সাহায্য করবেন? আমি আমার অতীতটুকু জানতে চাই। আমি জানতে চাই যে আমার মা বাবা কে ছিল। এখন হয়তো তাদের আমার কথা মনেও নেই। আমি আমার পরিবারকে খুঁজে বের করতে চাই। আচ্ছা আপনাকে দেখে আমার কেন জানি না মনে হয় যে আপনি আমার আপনজন। যেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম সেদিন মনে হয়েছিল আমি আপনার উপর ভরসা করি, জানেন? বলুন না কেন আপনাকে দেখে এত নিজের নিজের মনে হচ্ছে, খুব কাছের মনে হচ্ছে, আপনার উপর ভরসা করতে ইচ্ছে করছে। আচ্ছা বলুন না, আমি আমার অতীতের বিষয়ে কিভাবে জানতে পারবো? এরপর প্রভাকর বলে, সব জানতে পারবেন আপনি, ধাপে ধাপে এক এক করে সব সত্যিটা জানতে পারবেন। যখন এক এক করে সব সত্যিটা আপনার সামনে প্রকাশিত হবে তখন আপনি সব রহস্যটাই জানতে পারবেন, আর সেদিনও আপনার জীবনে আর কোনো রহস্য থাকবে না। যে বললেন যে আপনি আমাকে ভরসা করেন, আপনি আমাকে ভরসা করতে পারেন, শুধু একটু সময় লাগবে, এই যা আর কি, আপনাকে অপেক্ষা করতে হবে। এরপর গৌরী বলে, আচ্ছা আপনি আমার কাছ থেকে কি জানতে চাইছেন? প্রভাকর বলে, আচ্ছা এই রায়চৌধুরী বাড়ি আগে যে মহেশ্বরী ঘোষের ছিল সেটা তো আপনি নিশ্চয়ই ভালো করেই জানেন। সেই বাড়িতেই ছিল প্রাচীন অভিজাত পাইস হোটেল। বাড়ির অনেক রহস্য লুকিয়ে আছে। কে আপনাকে আপনার পরিচয় থেকে আলাদা করেছে, দূরে সরিয়ে রেখেছে, আপনার মা বাবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে, সেটা আপনাকে জানতে হবে। তাদেরকে তাদের উপযুক্ত শাস্তি আপনাকে দিতে হবে। আপনাকে পুরো রহস্যটা বের করতে হবে, আর তার জন্য আমি আপনার পাশে আছি। রায়চৌধুরী বাড়ির আর ঘোষ বাড়ির যে রহস্যটা আছে সেটা ধাপে ধাপে আমাদেরকে বের করতে হবে। পর গৌরী বলে, কিন্তু ঘোষবাড়ির রহস্যের পেছনে আমার অতীতের সাথে কি সম্বন্ধ? তখন প্রভাকর মনে মনে এটি ভাবতে লাগে, জানতাম এই প্রশ্নটা সম্মুখীন আমার হতেই হবে। ওর সাথে এই বাড়ির একটাই সম্পর্ক, তুই এই বাড়ির উত্তরাধিকারী। প্রভাকর গৌরীকে বলে, সেই রহস্যটাই তো খুঁজে বার করতে হবে। আপনার অতীত আর এই ঘোষবাড়ির রহস্যের সাথে একটা অদৃশ্য সুতোর মতো গাঁঠ রয়েছে, আর সেই গাঁটটা খুলে দিলে এক এক করে সত্যের জানলাটা খুলে যাবে, আর আপনি সব রহস্যটা জেনে যাবেন, আর তখনই আপনি আপনার অতীতের সাথে সম্মুখীন হবেন। পর প্রভাকর গৌরীকে বলে, আপনাকে কিছু কাজ করতে হবে, পারবেন করতে? এরপর গৌরী বলে, পারবো। আমার অতীতের বিষয়ে জানতে আমার যা কিছু করতে হয় আমি সব করতে রাজি আছি। আমাকে যে করে হোক জানতে হবে যে আমি আমার পরিচয় কেন হারিয়ে ফেললাম, আর আমি আমার মা বাবার কাছ থেকে কেন দূর হয়ে গেলাম। পর প্রভাকর গৌরীকে বলে, তাহলে আপনি আমাকে কথা দিন যে আমি আপনাকে যা যা করতে বলবো আপনি তাই তাই করবেন। এরপর গৌরী বলে, আমি আপনাকে কথা দিলাম আপনি আমাকে যা যা করতে বলবেন আমি সবটাই করব। আমি আমার মা বাবাকে খুঁজতে আর আমার পরিচয় খুঁজতেই আমি সবটাই করব। থেকে শুরু হলো আমার অতীতকে খোঁজা। এরপর প্রভাকর বলে, যদি কেউ বাধা দেয়? তখন গৌরী বলে, আমি কোনো বাধা মানব না, আর না কোনো বিপদ আমি পড়ুয়া করব। আমাকে আমার বাবা মাকে সেটা আমার জানতেই হবে, আমাকে আমার অতীতের কথা জানতেই হবে। পর গৌরী প্রভাকর বলে, আচ্ছা আপনি বলুন আমাকে কি করতে হবে? এরপর প্রভাকর বলে, আমি যেটা বলবো আপনি সেটা মন দিয়ে শুনুন, কেমন? কারণ আপনার কাজের সাথে আমার তদন্ত জড়িয়ে আছে। এরপর গৌরী বলে, এটা শুধু আপনার তদন্তই নয়, এর সাথে আমার অতীতও লুকিয়ে আছে। আমি বললাম না আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। এরপর প্রভাকর গৌরীকে কি কি করতে হবে সেই সবটা বুঝিয়ে বলে দেয়, সবটা প্ল্যান বলে দেয়, এবং এরপর গৌরীকে বলে, আচ্ছা আপনি পারবেন তো? পর গৌরী বলে, আপনি চিন্তা করবেন না, আমি সবটা পারবো। এরপর প্রভাকর গৌরীকে বলে, আচ্ছা আপনাকে আরো একটা কঠিন কাজ করতে হবে। এরপর গৌরী বলে, কি করতে হবে আমায়? এরপর প্রভাকর বলে, এই যে আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে সেটা যেন কেউ না জানতে পারে, এমনকি রুদ্র ছাড়ো না। তখন গৌরী বলে, কেন?
এরপর প্রভাকর বলে, আমি চাই না আমার তদন্তের মধ্যে কোনো ব্যাঘাত ঘটুক। পর গৌরী বলে, আচ্ছা ঠিক আছে, আমি কাউকেই বলবো না। পর প্রভাকর গৌরীকে বলে, এবার চলুন বাড়ি ফিরে যাওয়া যাক, গাড়িতে উঠুন। তখন গৌরী আবারও ভয় পেয়ে যায়। তখন প্রভাকর গৌরীকে বলে, আপনি যদি আপনার অতীতটা জানতে পারেন তাহলে হয়তো আপনি এটাও জানতে পারবেন যে আপনার গাড়িতে উঠলে কেন ভয় করে। আচ্ছা নিন, এবার বসুন, আমি জোরে গাড়ি চালাবো না, প্রমিস? তখন গৌরীর মুখে একটু হাসি ফোটে। এরপর তারা দুজনেই বাড়ি ফিরে যায়। দিকে দেখা যায় রুদ্র গৌরীর জন্য চিন্তা করছে। রুদ্র এটাই ভাবছে যে আমি গৌরীকে তো সেই কখন পাঠিয়েছিলাম অনিল রয়ের সাথে দেখা করতে, উনি তো এখনো ফিরছেন না। এতটা সময় হয়ে গেল, উনি এখনো আসছেন না যে। এর পরের মুহূর্ত দেখা যায় যে গৌরী বাড়ি ফিরে আসে এবং রুদ্রের ঘরে আসে। তখন রুদ্র গৌরীকে দেখে বলে, ও আপনি এসে গেছেন, আপনার অনিল বাবুর সাথে কথা হয়েছে? আচ্ছা উনি আপনাকে কি কি প্রশ্ন করলেন? আমি তো এটাই বুঝতে পারছি না যে উনি আপনাকে জেরা করতে গেলেন কেন। আপনি তো ঘোষবাড়ির কেউ নন, আর না আপনি কাউকে চেনেন। আচ্ছা গৌরী, আমি কি অনিল বাবুকে এই দায়িত্বটা দিয়ে খুব ভুল করে ফেললাম? তখন গৌরী বলে, না স্যার, স্যার আপনি এতটা অস্থির হবেন না, আর অনিল বাবুকে এই দায়িত্বটা দিয়ে আপনি একদম ঠিক কাজ করেছেন। সত্যিটা সবার সামনে আসা খুবই দরকার। আমার বিশ্বাস যে উনি ঠিক তদন্ত করে সত্যিটা বার করবেন। সাথে কথা বলে আমার তাই মনে হলো। এরপর রুদ্র বলে, তার মানে আপনি অনিল বাবুর কাছ থেকে আশাবাদী? তখন গৌরী বলে, হ্যাঁ। কিন্তু সবার আগে আপনাকে ডেকে পাঠালো কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আপনি মহেশ্বতীর ফ্যামিলি আর ওই হরিগৌরী পাইসেটেল নিয়ে সব ঠিকঠাকভাবে জবাব দিয়েছেন বলেই কি উনি আপনাকে সন্দেহ করছেন, তাই নয় তো? আচ্ছা মিস গৌরী, আপনি আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, মহেশমতী দেবীকে আপনাকে সত্যি ওনার ফ্যামিলির বিষয়ে আর এই পাইসেটেলের বিষয়ে আপনাকে বলেছিল কি এই পরিবারের কাউকে আপনি আগে থেকেই জানতেন? তখন গৌরীর প্রভাকরের বলা সেই কথাগুলো মনে পড়ে, যেন সে কাউকেই কিছু না বলে। তখন গৌরী বলে, না স্যার, আমি কাউকেই জানি না। ঘোষবাড়ি বা ঘোষবাড়ির কারোর সাথে আমার সম্পর্ক নেই। আমি যা শুনেছি মহেশ্বরী ম্যাডামের কাছ থেকেই শুনেছি। পর গৌরী মনে মনে এটাই বলতে লাগে, আমাকে ক্ষমা করবেন রুদ্র স্যার, আমার জীবনের অতীতটা জানার জন্য আপনাকে এই মিথ্যেটা বলতেই হলো। আমার জীবনের সবচাইতে বড় সত্যিটা জানতে এই মিথ্যেটা বলতেই হলো স্যার। আমার কাছে তো আর কোনো উপায়ও নেই। আমি নিজেও জানি না যে এই বাড়িতে আসার পর এই বাড়িটা কেন আমার এত চেনা চেনা লাগে, কেন এত আপন লাগে। আমি নিজেই কিছু বুঝে উঠতে পারছি না। আমি আমার অতীত, আমার মা বাবাকে মনে করতে পারছি না। কে মিথ্যে বলার জন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু যেদিন আমি আমার পুরো অতীতটা জানতে পারবো, সত্যিটা জানতে পারবো, সেদিন আমি আপনার কাছে এই মিথ্যেটার জন্য ক্ষমা চেয়ে নিব, আর আমি আপনাকে তখন সব সত্যিটা বলে দেব রুদ্র স্যার। পর রুদ্র এসে গৌরীকে বলে, আপনি কি এত ভাবছেন? এত ভাবার এখানে কিচ্ছু নেই, আর আমি জানি আপনি আমাকে কখনোই মিথ্যে কথা বলবেন না, আমি আপনাকে বিশ্বাস করি। আচ্ছা এখন আমি যাই কেমন? এরপর গৌরী বলে, স্যার যাই না, আসি। পর রুদ্র গৌরীর দিকে তাকিয়ে মিঠি মিঠি হাসতে লাগে। এরপর রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, যাই না, আসি। এরপর গৌরীও রুদ্রর দিকে তাকিয়ে হাসে এবং তারা দুজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে। পরের মুহূর্তে দেখা যায় রুদ্র অফিসে চলে যায় এবং রুদ্র অফিসে যাওয়ার পর গৌরী কাঁদতে কাঁদতে বলে, এই মানুষটা আমাকে এত ভরসা করে, যে আমার সব বিপদে আপদে আমার পাশে থাকে, আজকে সেই মানুষটাকেই মিথ্যে বলতে হলো। ভোলানা, তুমিও আমাকে ক্ষমা করো। যেদিন আমি আমার জীবনের সব সত্যিটা জেনে যাব, সেদিন আমি রুদ্র স্যারের কাছ থেকে আজকের মিথ্যেটার জন্য ক্ষমা চেয়ে নেব। দিকে দেখা যায় প্রভাকর চলে গেছে গৌরীর বাবার সাথে কথা বলতে। তখন প্রভাকর গৌরীর বাবাকে বলে, দেখুন আমি আপনার কাছ থেকে গৌরীর বিষয়ে কিছু জানতে চাই। তখন গৌরীর বাবা ঘাবড়ে যায় যে কি হয়েছে আমার গৌরীমার। তখন প্রভাকর বলে, আহা আপনি ব্যস্ত হবেন না, এত উত্তেজিত হবেন না, গৌরী একদম ঠিক আছে, শি ইজ ফাইন। আপনাকে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর আপনি উত্তর দেবেন। গৌরীকে আপনি কখন পেয়েছিলেন, কোথায় পেয়েছিলেন? তখন গৌরীর বাবা বলে, ঠিক প্রায় 15 বছর আগে, মাসটা তখন এপ্রিলের ছিল। বকুলতলার ব্রিজের নিচে পেয়েছিলাম, মেয়েটা একা বসে বসে কাঁদছিল। তখন এটা শুনে প্রভাকর মনে মনে এটাই বলতে লাগে যে শঙ্কর আর ঐশানীর মৃত্যুটাও সেই একই সময়ই হয়েছিল। প্রভাকর বলে, আচ্ছা আপনার আশ্রমে যে একটা মেয়ে আছে পিয়া, তাকে কখন আপনি পেলেন? পর গৌরীর বাবা বলে, ওকে আমরা 2 বছর পর পেয়েছি, আর ওকে আমরা রাস্তার মধ্যে থেকে পাইনি, ওকে আমার আশ্রমে কেউ একজন এসে দিয়ে গিয়েছিল। তখন প্রভাকর বলে, আচ্ছা আপনি যে গৌরীকে খুঁজে পেলেন, তখন গৌরীর সাথে কি কিছু জিনিসপত্র ছিল, মানে ওর যে ছোটবেলার জামা কাপড় সেসব কিছু আপনার কাছে কি আছে?
আর আপনার কাছে কি ওর ছোটবেলার ছবি আছে? তখন গৌরীর বাবা বলে, হ্যাঁ আছে তো। এরপর গৌরীর বাবা বলে, ওর সাথে একটা ভাঙা খেলনা ছিল, আর ওর পরনে যে জামাটা ছিল সেই সব তো আমি সব গুছিয়ে রেখেছি একটা লাল পটলির মধ্যে, আশ্রমে সেটা রাখা আছে। এরপর সেখানকার কনস্টেবল বলে, কই, আমরা যখন আশ্রমটা সার্চ করলাম তখন তো এমন কিছুই পাওয়া গেল না, মানে ওই লাল পটলিটা তো পেলামই না। এরপর গৌরীর বাবা বলে, ও মা, সে কি, তাহলে সেটা কোথায় গেল? এরপর এই সব কিছু শোনার পর প্রভাকর মনে মনে এটাই ভাবতে লাগে, তাহলে পিয়া যে ধী, এটা মায়ের সামনে সে কি করে প্রমাণ করলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর পিছনে যার বা যারারই হাত আছে তাকে দিয়ে এই সত্যিটা বার করতে হবে। সবকিছুর আগে তাকে খুঁজে বার করে তাকে ঘাপটি মেরে ধরতে হবে। সে নিজেই যেন সবার সামনে সব সত্যিটা বলে দেয়। পরের মুহূর্তে দেখা যায় ভাস্কর একা একাই বলে যাচ্ছে যে এই পিয়ার জন্য আমার এই বাড়িতে থেকে যেতে হলো, নইলে তো আমি কবেই বাড়ি থেকে চলে যেতাম। কিন্তু একদিকে ভালোই হয়েছে, এই বাড়িতে যখন আছি তাহলে এই কঙ্কালের বিষয়টাকে আমাকে সবার সামনে ধামাচাপা দিতেই হবে। পরের মুহূর্তে দেখা যায় যে ভাস্কর হঠাৎ করে কারোর একটা ছায়া দেখতে পারে, এবং ঠিক তখনই ঘরের লাইটগুলো একবার নিভছে আবার জ্বলছে। মানে গতকাল রাতে যে রকম ঘটনা হয়েছিল সেই রকম ঘটনা আবারও তার সাথে ঘটতে চলেছে। এরপর ভাস্কর চিৎকার করে বলে, এই কে রে, সাহস থাকলে সামনে আয়, লুকিয়ে লুকিয়ে কি করছিস? এর পরের মুহূর্তে দেখা যায় ভাস্করের পিছনে কেউ একজন রয়েছে, তার হাতে একটা বেল্টও রয়েছে, এবং সেই বেল্টটা দিয়ে ভাস্করের গায়ে আঘাত করতে শুরু করলো। এরপর ভাস্কর যখন পেছন ফিরে তাকায় তখন কাউকেই দেখতে পায় না। তখন ভাস্কর বলে, টর্চ লাগবে একটা। তখন ভাস্কর একটা টর্চ নিয়ে পুরো ঘরটাকে ভালোভাবে খুঁজতে লাগে। তখন ভাস্কর দেখে যে সেখানে কেউই নেই। তখন ভাস্কর বলে, ওমা, এখানেতে কেউ নেই, তাহলে আমাকে কে মারলো? কে মারলো আমাকে? পরের মুহূর্তে দেখা যায় ভাস্করের পিছনে সেই মহিলাটি আবারও চলে আসে, এবং ভাস্কর তখন সেই মহিলাটিকে দেখতে পায়। তখন ভাস্কর সেই মহিলাটিকে দেখে খুবই ঘাবড়ে যায়। ভাস্কর সেই মহিলাটিকে দেখে এটাই বলে যে, কে তুমি? এটা হতে পারে না, এটা সম্ভবই নয়। আমি তো তোমাকে নিজের হাতে খুন করেছি, আমি তো তোমাকে নিজের হাতে মেরেছি, তাহলে তুমি কি করে ফিরে আসতে পারো? এরপর হঠাৎ করেই আবার ঘরের লাইটগুলো চলে আসে, এবং ভাস্কর দেখতে পায় যে সেখানে তো কেউই নেই। পর আবার ঘরের লাইটগুলো একবার নিভতে থাকে আর জ্বলতে থাকে, আর তখনই সেই মহিলাটি আবার আসে, এবং মহিলাটি এসে ভাস্করকে বলে, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি, সবাইকে তোমার কার সাথে জানাতে আমি ফিরে এসেছি, সবাইকে সব সত্যিটা আমি জানিয়ে দেব। এরপর ভাস্কর বলে, না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। তখন ভাস্কর সেই ঘর থেকে পালিয়ে বেরিয়ে যায়। এরপর সে নিচে গিয়ে আবার সেই মহিলাটিকে দেখতে পারে, এবং ভাস্কর বলে, না, এটা অসম্ভব। এরপর দেখা যায় ভাস্করের চিৎকার শুনে ঠাম্মি আর পিয়া সেখানে চলে আসে। আর এইদিকে ভাস্কর ভয়ে একা একাই বিড়বিড় করতে লাগে, না, ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে, এবার আমার কি হবে, ও ফিরে এসেছে। তখন পিয়া এসে বলে, কাকাই কি হয়েছে, এত চিৎকার করছিস কেন, কি হয়েছে বল? এরপর ভাস্কর এটাই বলতে থাকে যে ও ফিরে এসেছে। তখন পিয়া বলে, কে এসেছে? তখন ঠাম্মি বলে, আচ্ছা তোমার কি কিছু হয়েছে? পর ভাস্কর বলে, আমার ঘরে ও ছিল, ও ফিরে এসেছে। আর তারা সবাই কিছু বুঝতে পারছে না যে ভাস্কর কার কথা বলছে। এরপর রুদ্র মা বলে, আচ্ছা কেউ যদি আসতোই তাহলে তো সদর দরজা দিয়ে আসবে, কিন্তু সদর দরজা তো ভেতর থেকে লাগানো, তাহলে কি করে আসবে? ভাস্কর বলে, না, ও আমার ঘরে ছিল, ও আমার ঘরেই আছে, আর আমাকে ও বেল্ট দিয়ে মেরেছে। তখন গৌরী বলে, আচ্ছা শুধু শুধু কেউ আপনাকে কেন মারতে যাবে, আর এতগুলো লোকজন থেকে সে আপনার ঘরেই যাবে? আপনি কি সেই লোকটাকে চেনেন? এরপর ভাস্কর বলে, হ্যাঁ, খুব ভালো করে চিনি, আমি তো চিনি ওকে। এরপর গৌরী বলে, আচ্ছা তাহলে কে সে লোকটি? তখন ভাস্কর ফুলির নাম নিতে গিয়ে থেমে যায়। পর পিয়া বলে, আচ্ছা গৌরী, তুই কাকাকে এত প্রশ্ন করছিস কেন? তখন রুদ্র বলে, গৌরী যে প্রশ্নগুলো করছে সেগুলো তো ভ্যালিড প্রশ্ন। তখন গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে, এই লোকটা কারোর নাম নিতে গিয়ে থেমে গেছে। এরপর ঠাম্মি রুদ্রকে বলে, আচ্ছা রুদ্র, তুই গিয়ে ওর ঘরটা একবার দেখে আয়। এরপর রুদ্র ভাস্করের ঘর চেক করতে চলে যায়। তখন ভাস্কর বলে, ও কিন্তু রয়েছে ঘরে। এরপর গৌরী বলে, আচ্ছা আপনাকে যে ও বেল্ট দিয়ে মেরেছে তাহলে আপনার গায়ে তো দাগ থাকবে, কই দেখি। পর ভাস্কর বলে, হ্যাঁ রয়েছে তো, এই দেখো। তখন ভাস্কর কামিজটা উপর করে সেই দাগগুলো দেখায়। তখন পিয়া ঠাম্মিকে গিয়ে বলে, আচ্ছা ঠাম্মি, আমার মনে হচ্ছে কাকার মাথাটা না পুরো গেছে, তুমি তাড়াতাড়ি কাকাকে এখান থেকে পাঠাবার ব্যবস্থা করো। তখন রুদ্র এসে সবাইকে বলে, না, ঘরে তো কেউ নেই। তখন ভাস্কর বলে, আরে ও ছিল, ও এখানেই আছে, আমি নিজের চোখে দেখেছি।
ওর পিয়া বলে, এত কথা বাড়ানোর কি আছে গৌরী, আর তুই কাকাকে এভাবে প্রশ্ন করছিস বা কেন? এরপর পিয়া ভাস্করকে বলে, আচ্ছা কাকাই, তোমার ভয় লাগছে তো, তাহলে তুমি এক কাজ করো, তুমি ঋতুরাজের সাথে গিয়ে ঘুমিয়ে পড়ো, কেমন? ভাস্কর এতটাই ভয় পেয়ে আছে যে সে কিছুতেই রাজি হচ্ছে না। তারপর ভাস্করকে জোর করে ঋতুরাজ তার ঘরে নিয়ে গেল। তখন ভাস্কর এটাই ভয়ে ভয়ে বলতে লাগে যে আমি যাব না ওপর, আমি যাব না, ও আছে, ও ফিরে এসেছে, ও ফিরে এসেছে। ঋতুরাজ ভাস্করকে যখন তার ঘরে নিয়ে যাচ্ছিল তখন ভাস্কর এটাই ভয়ে ভয়ে বলতে লাগলো যে সে ফিরে এসেছে। এই দৃশ্যটা দেখে গৌরী এমন ভাবে হাসছে যেন সে সবটা জানে। গৌরী যে হাসছে সেটা রুদ্র দেখে নাই। রুদ্র গৌরীকে জিজ্ঞেস করে, এ কি, আপনি হাসছেন কেন? আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।